Welcome, my students and friends. It's your own YouTube channel, Agartala Classes. Myself Chiranjeev Bera. দেখো তোমাদের আমি একদিন গোল্ডেন রুলসটা বুঝিয়েছিলাম লাস্ট ভিডিওতে। আজকে তোমাদের আমি জার্নাল করে দেখাবো। গোল্ডেন রুলস থেকে জার্নাল কিভাবে করতে হয় সেটা তোমাদের আজকে শেখাবো। আমি তোমাদের বলেছিলাম গোল্ডেন রুলসটা আগে ভালো করে মনে রাখতে। তাও তোমাদের একবার কুইক রিভিশন করিয়ে দিই। গোল্ডেন রুলস অনুযায়ী অ্যাকাউন্টকে তিনটে ভাগে ভাগ করা যায়: নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট। তার মধ্যে নমিনাল অ্যাকাউন্টে কোনগুলো থাকে? অল কাইন্ড অফ ইনকাম এন্ড এক্সপেন্সেস। রিয়েল অ্যাকাউন্টে কোনগুলো থাকে? অ্যাসেটস। আর পার্সোনাল অ্যাকাউন্টে কোনগুলো থাকে? এনি নেম। হতে পারে কোনো ইনস্টিটিউটের নেম, কোনো ব্যক্তির নাম, কোনো বিদ্যালয় বা স্কুলের নাম ইত্যাদি যা কিছু নাম বোঝালে পার্সোনাল অ্যাকাউন্ট করে নেবে। তো এই ডেবিট ক্রেডিট করার নিয়মটা ছিল ফর নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস অর লসেস ডেবিট, ইনকাম অর গেইনস ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে হোয়াট কামস ইন অর্থাৎ যেটা আসবে সেটাকে ডেবিট করব, হোয়াট গোজ আউট যেটা চলে যাবে সেটাকে আমরা ক্রেডিট করব। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রিসিভার অফ বেনিফিট ডেবিট, গিভার অফ বেনিফিট ক্রেডিট। এই মোটামুটি তোমাদের গোল্ডেন রুল ছিল। তখন বেশ কয়েকটা ট্রানজ্যাকশন আমি তুলে ধরেছি। সেই ট্রানজ্যাকশনগুলোকে আমরা জার্নাল করব। দেখো আমরা আশা রাখছি এখান থেকে তোমরা জার্নালটা পুরোপুরি শিখে যাবে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা ক্লাস 11 এর সেমিস্টার 1 এ পড়ছো, তোমাদের এখন সেমিস্টার হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের কিন্তু সেমিস্টার 1 এ শুধুমাত্র জার্নালটা রয়েছে সিলেবাসে, এবং এই জার্নালটা আবার এমসিকিউ ফরম্যাটে আসবে। এমসিকিউ কি রকম কি আসবে তার জন্য আমি আলাদা সেশন করব, সেগুলো আমরা দেখলে পরীক্ষার জন্য খুবই উপযুক্ত হবে। এই জার্নাল, লেজার ইত্যাদি বিষয়গুলো কিন্তু সেকেন্ড সেমিস্টারের মধ্যে আবার থাকবে। লেজার, ট্রায়াল ব্যালেন্স ইত্যাদি যে জিনিসগুলো, তো তোমরা সেকেন্ড সেমিস্টারে এই জিনিসগুলো আবার শিখতে পারবে। যারা ফার্স্ট সেমিস্টার দিচ্ছ, আমাদের সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। সেকেন্ড সেমিস্টারের জন্য আমরা আবার ফেজ ব্যাচ স্টার্ট করব জাস্ট আফটার তোমাদের এক্সামের পরে 28 তারিখ বা 30 তারিখের মধ্যে সবার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। একদম অক্টোবর 1 থেকে অক্টোবরের 1 তারিখ থেকে আমার কিন্তু সেকেন্ড সেমিস্টারের ফেজ ব্যাচ স্টার্ট হবে। যারা ইন্টারেস্ট থাকবে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই করে কন্টাক্ট করবে। যে দেওয়া নম্বর রয়েছে দেখো, যে কোনো একটা নম্বরে কল করলে আমাদের যে সমস্ত স্টাফ রয়েছে বা আমি নিজে রয়েছি রেসপন্স করবে তোমায়। এছাড়া তোমরা যদি আরো কিছু সাহায্য পেতে চাও অবশ্যই করে আমাদের একাগ্রতা ক্লাসেস একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করবে। তাছাড়া একাগ্রতা ক্লাসেস দেখবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ রয়েছে। সেই মোবাইল অ্যাপটা থেকে তোমরা সমস্ত রকম ফ্যাসিলিটি ফ্রিতে পেতে পারো। সমস্ত রকম ফ্যাসিলিটি মিন্স তোমাদের বিভিন্ন রকমের নোটস থাকবে ওখানে, যে ভিডিওগুলো এখানে করা হচ্ছে তার কিছু ভিডিও ওখানেও তোমরা পাবে, এবং ওখানে আরো এক্সট্রা করে কিছু ভিডিও পাবে। তোমরা মান্থলি বেসিস টেস্ট ওখানে দিতে পারবে বিনামূল্যে। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো পেতে অবশ্যই তোমরা একাগ্রতা ক্লাসেসের অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করে নিও। আর অফলাইন, অনলাইন এবং ব্লেন্ডেড তিনটে মোডেই কিন্তু আমাদের সেমিস্টার 2 এর পড়াশোনা চালু হবে। যারা অনলাইন ক্লাস দিতে চাও অনলাইনে যোগাযোগ করো, যারা অফলাইন ক্লাস নেবে তারা তো সেন্টারে আসতে পারো। আমাদের দু তিনটে যে সেন্টারের ব্রাঞ্চ রয়েছে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে জেনে নেবে কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে। যে কোনো একটা ব্রাঞ্চে যেখানে স্লট ফাঁকা থাকবে বা তোমার নিয়ারেস্ট হবে সেখানে অ্যাডমিশনটা নিতে পারো। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলছি না, তোমাদের জার্নালটা একটু শিখিয়ে নিই। সেটা হচ্ছে দেখো এখানে বেশ কিছু ট্রানজ্যাকশন আমি নিয়ে এসেছি। দেখো উপরে কি লেখা আছে, বলেছে অ্যানালাইজ দ্য ফলোইং ট্রানজ্যাকশনস। নিচের ট্রানজ্যাকশনগুলোকে অ্যানালাইজ করো। স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্ট, কোনটা কি ধরনের অ্যাকাউন্ট, এন্ড স্টেট হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড এন্ড হুইচ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। কোনটা ডেবিট করতে হবে এবং কোনটা ক্রেডিট করতে হবে সেগুলো বলতে হবে। এবার দেখো দুটো মেথডে বলতে বলেছে, দুটো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় বা দুটো রুলস রয়েছে জার্নালে। একটা গোল্ডেন রুল আর একটা কিন্তু মডার্ন রুল। তাহলে গোল্ডেন রুলটা আমরা এখন শিখেছি।
আজকে কিন্তু যা কিছু জার্নাল বা ডেবিট ক্রেডিট আমরা করব পুরোটাই গোল্ডেন রুল ধরে করব। পরবর্তী কোনো ক্লাসে মডার্ন রুল তোমাদের আমি শেখাবো। মডার্ন রুল কিন্তু শেখা অত্যন্ত জরুরি। মডার্ন রুল তোমাদের অবশ্যই করে শিখতে হবে। দেখো প্রথমে রয়েছে সুজয় started his business with cash amounting to rupees 1 lakh। সুজয় একজন ব্যবসা শুরু করেছে। সুজয় যে ব্যবসা শুরু করেছে কি নিয়ে না ক্যাশ। একটা জিনিস শুরু করতে রাখবে, যখন কেউ ব্যবসা শুরু করে সেই যে টাকাটা আনে তাকে আমরা কি বলে থাকি ক্যাপিটাল। এখান থেকে তাহলে দুটো অ্যাকাউন্ট কি হবে, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে ক্যাশটা কোন অ্যাকাউন্ট, ক্যাশটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট আর ক্যাপিটালটা কি অ্যাকাউন্ট, ক্যাপিটালটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টের কি ফর্মুলা, রিয়েল অ্যাকাউন্টে কাউন্সিল না গোজ আউট দেখতে হবে। দেখো তোমার কিন্তু চিন্তা ভাবনা থাকবে বিজনেসের দিক থেকে। সুজয় বিজনেসে টাকা আনলো তাহলে এটা হলো কাউন্সিল। তো তোমরা কি রকম ভাবে করবে, সরি ক্যাশ রিয়েল কাউন্সিল ডেবিট আর ক্যাপিটালটা কি কোন অ্যাকাউন্ট বুঝতে পারছো না। ক্যাপিটালটা কেন বসানো হয়েছে, মালিকের নামের পরিবর্তে। মালিক নিজের নাম বিজনেসে লেখে না, সেই জন্য মালিকের নামের পরিবর্তে ক্যাপিটাল অ্যাকাউন্টটা বোঝানো হয়েছে। এখানে ক্যাপিটালটা কি হবে, ক্যাপিটালটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ মালিকের নামটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাই পার্সোনাল অ্যাকাউন্টের পরিবর্তে যে অ্যাকাউন্টটাকে আনা হয় সেটাও হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই দুটো অ্যাকাউন্ট কি হলো, একটা ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট কাউন্সিল ডেবিট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট গিভার ক্রেডিট। আলটিমেটলি তোমাদের জার্নালটা কিভাবে করতে হবে দেখো, এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডট ডট দিয়ে ডেবিট করবে আর টু ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দেবে। ক্রেডিটটা আলাদা করে তোমাদের লিখতে হয় না, ডেবিটটা শুধু লিখে দেবে, ক্রেডিটটা আলাদা করে লিখতে হবে না। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিটটা সোজা করে টাকাটা বসিয়ে দিলে ক্যাশে সোজা করে, আর ক্রেডিট ক্যাপিটালে সোজা করে টাকাটা বসিয়ে দিলে। পরবর্তী ট্রানজাকশন কি ছিল দেখো, পারচেজ। দেখো পারচেজ গুডস ফর ক্যাশ, তাহলে পারচেজ গুডস ফর ক্যাশ। ফর ক্যাশ মিন্স নগদ টাকায়, নগদ টাকায় কোনো কিছু পারচেজ করা হয়েছে। কি পারচেজ করা হয়েছে, গুডস। গুডস পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট আছে একটা আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। পারচেজটার ক্ষেত্রে নমিনাল, পারচেজ করে দিলে এক্সপেন্সেস হয় ডেবিট। ক্যাশটা এখানে কোন অ্যাকাউন্ট রিয়েল, ক্যাশ এখান থেকে নিশ্চয়ই বেরিয়ে যাবে। তুমি যখন কোনো জিনিস কিনবে তোমার কাছ থেকে টাকা চলে যাবে, তাহলে ক্যাশ গোজ আউট ক্রেডিট হবে। দেখো জার্নালটা কি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু, দেখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্টটা ঠিক তাই হয়েছে। পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়েছে আর ক্রেডিট কার্ড করতে হয়েছে টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্রেডিটকে আলাদা করে লিখতে হবে। পরবর্তী ট্রানজাকশনটা দেখো 3 তারিখে পারচেজ গুডস ফ্রম অশোক। অশোক একজন ব্যক্তির নাম, পরিষ্কার বুঝতে পারছো। আগেরটার সাথে এটা তফাৎ কোথায়, আগেরটা পারচেজ গুডস ফর ক্যাশ ছিল, এটাতে পারচেজ গুডস ফ্রম অশোক রয়েছে। তাহলে এখানেও তোমার পারচেজ নমিনাল এক্সপেন্সেস ডেবিট, এখানে কিন্তু নগদ টাকা নয়, অবশ্যই ধারে। আচ্ছা তোমরা ভাবছে স্যার কত ধারে লেখা নেই, নন ক্রেডিট। শোনো, দোকানদার তোমার নামটা কখন লিখে রাখবে তার খাতায়, যখন তুমি পেমেন্টটা না করে আসবে, অর্থাৎ ক্রেডিট ট্রানজাকশনের ক্ষেত্রে। এক্ষেত্রে তাহলে পারচেজ একটা অ্যাকাউন্ট হলো, অশোক একটা অ্যাকাউন্ট হলো। পারচেজ নমিনাল এক্সপেন্সেস ডেবিট আর অশোক পার্সোনাল। অশোক জিনিসটা তোমাকে দিচ্ছে, হি ইজ গিভার হিয়ার, সুতরাং গিভার হলে কি করা হবে, ক্রেডিট। দেখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু অশোক অ্যাকাউন্ট। পরবর্তী কি আছে দেখো 4 নম্বরটা বড়, ক্যাশ ফ্রম বিজয়। এই বড় কথার মানে কি জানো, লোন। ধার নেওয়া হয়েছে বা লোন নেওয়া হয়েছে। কার থেকে লোন নেওয়া হয়েছে, বিজয় থেকে। বড় ক্যাশ মানে টাকা ধার নিয়েছো বা লোন নিয়েছো। টাকা ধার নিয়েছো ক্যাশ রিয়েল, ক্যাশ অবশ্যই রিয়েল তোমরা জানো। টাকা এখানে আসছে কাউন্সিল ডেবিট আর বিজয় লোন পার্সোনাল গিভার ক্রেডিট। তাহলে এটা এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিজয় লোন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিজয় লোন। পরবর্তী দেখো 5 তারিখে কি আছে, ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট উইথ 55,000। তার মানে কি 55,000 টাকা নিয়ে তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললে, কে খুললো না মালিক। তাহলে দেখো এখানে কি জিনিসটা হচ্ছে,
তুমি 55,000 টাকা নিয়ে গিয়ে ব্যাংকে জমা করলে, ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলে গেল। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট কি কি বাজবে বলো তো? একটা তো ব্যাংক, তুমি বুঝতেই পারছো, আর একটা কি হবে বলো তো? আর একটা হবে হচ্ছে, আর একটা হবে ক্যাশ। কেননা তুমি নগদ টাকা নিয়ে গিয়ে ব্যাংকে জমা করলে। তাহলে এখানে ব্যাংকটা রিয়েল অ্যাকাউন্ট, ব্যাংক মিন্স এখানে তোমার ব্যাংকে জমে থাকা টাকাটা, বা ব্যাংক যদি তুমি পার্সোনাল অ্যাকাউন্টও ভাবো, ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট ভাবতে পারো, সেক্ষেত্রে ব্যাংক পার্সোনাল রিসিভ আর ডেবিট, আর ক্যাশ রিয়েল গোজ আউট ক্রেডিট। ব্যাংকে দুরকম ভাবে ট্রিট করতে পারো। ব্যাংকে তুমি রিয়েল অ্যাকাউন্ট ভাবতে পারো, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে ব্যাংক মিন্স এখানে তোমার ব্যাংকে জমা টাকাটা। যাই হোক, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ভাবে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। পরবর্তী 6 তারিখে কি আছে দেখো, 6 তারিখে রয়েছে পারচেজ কম্পিউটার ফর রুপিস 25,000 টাকা। এক্ষেত্রে কম্পিউটার মিন্স কি হবে বলতো? কম্পিউটার কেনা মানে অফিস ইকুইপমেন্ট। ভালো করে মনে রাখবে, এই কম্পিউটার থাকলে তাকে আমরা কি বলবো? অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশটা কোথা থেকে এলো? তুমি একটা কম্পিউটার কিনতে গেলে রিমেইন সাইলেন্ট অ্যাবাউট কোম্পানিজ নেম বা শপকিপারস নেম। তার মানে এখানে কি হচ্ছে? তুমি এখানে নগদ টাকা দিয়ে কিনে আনছো, নাহলে কিন্তু দোকানদারের নামটা এখানে লেখা থাকতো। যেহেতু ক্লিয়ার করে কিছু বলেনি, তাহলে এটা তোমার নগদ টাকা দিয়ে কেনা হয়েছে। সোল্ড গুডস ফর ক্যাশ টু অমিউ। দেখো এখানে তিনটে অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছো। সোল্ডের জন্য সেলস, তারপর হচ্ছে ক্যাশ, তারপর হচ্ছে অমিউ। শোনো ভালো করে, যখন এই তিন রকম ক্যাটাগরির অ্যাকাউন্ট থাকবে, একটা সেলস, একটা ক্যাশ আর একটা অমিউ। সেলসটা কি? নমিনাল। ক্যাশটা কি? রিয়েল। অমিউটা কি? পার্সোনাল। সেক্ষেত্রে অমিউটাকে বাদ দিয়ে দিলে তাহলে কি কি পড়ে থাকলো? ক্যাশ আর সেলস। এখানে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট, আর সেলস অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট ইনকাম ক্রেডিট। এটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। নেক্সট 8 তারিখে, 8 তারিখে কি আছে দেখো? সোল্ড গুডস টু প্রদীপ অন ক্রেডিট। এখানে দেখো প্রদীপকে বিক্রি করা হয়েছে, কিন্তু পরিষ্কার তোমাকে লেখা আছে অন ক্রেডিট। অন ক্রেডিট কথা মানে কি? ধারে, অর্থাৎ পয়সাটা তুমি পরে পেমেন্ট করবে। এখানে কিন্তু ধারে করা হয়েছে জিনিসটা। তাহলে প্রদীপ ধারে হচ্ছে, সরি, পয়সাটা তুমি পরে পেমেন্ট পাবে দাদা। তাহলে প্রদীপ অ্যাকাউন্ট এখানে কি অ্যাকাউন্ট? সবাই জানো তোমরা, প্রদীপ অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট। তাকে জিনিসটা বিক্রি করা হলো, তার মধ্যে রিসিভার ডেবিট, সেলস নমিনাল, ইনকাম ক্রেডিট। প্রদীপ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। প্রদীপ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। পরবর্তীটা কি দেখো? 9 তারিখে পেড ক্যাশ টু অশোক। অশোককে টাকা পেমেন্ট করা হলো। পেড ক্যাশ টু অশোক। অশোক এখানে কোন অ্যাকাউন্ট? পার্সোনাল, আর একটা হচ্ছে ক্যাশ। অশোক পার্সোনাল, রিসিভার ডেবিট, ক্যাশ রিয়েল গোজ আউট ক্রেডিট। তাহলে এটা কি হবে? অশোক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে জানতে হবে অশোক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। নেক্সট কি আছে দেখো? 10 তারিখে রিসিভড এ চেক ফ্রম, রিসিভড এ চেক। চেক পাচ্ছো কার থেকে? প্রদীপের থেকে। যে প্রদীপকে তুমি 8 তারিখে বিক্রি করেছিলে, সেই প্রদীপই তোমাকে এবার চেক দেবে। দেখো প্রদীপ তোমাকে চেক দিচ্ছে, চেক দিলে কি অ্যাকাউন্ট হয় জানো? চেক দিলে সব সময় জানবে চেক দিলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হয়। এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চাপের ব্যাপার কিছু নেই, একদম ইজি মনে রাখবে। চেক মিন্স ব্যাংক। কেন তুমি চেক পাচ্ছ মানে ব্যাংকে টাকা আসছে মনে করো। ব্যাংক রিয়েল কামস ইন ডেবিট। কে চেক দিচ্ছে? প্রদীপ। প্রদীপ পার্সোনাল, রিসিভার ডেবিট। তাহলে এইটা তোমার কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রদীপ অ্যাকাউন্ট। এখানে আর করা আছে ব্যাংক অ্যাকাউন্ট। এটা ব্যাংক অ্যাকাউন্ট, দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রদীপ অ্যাকাউন্ট হবে। দেখি একবার পরবর্তী কিছু দাদা। ও দাঁড়াও, সরি, একদম সরি, এক্সট্রিমলি, কেননা পরের ট্রানজ্যাকশন তোমাদের পড়া উচিত, আমিও পড়িনি আগে। ডিপোজিটেড প্রদীপ চেক ইনটু ব্যাংক। নরমাল সিচুয়েশনে কিন্তু এটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রদীপ হওয়া উচিত ছিল। যেহেতু চেকটা ওই দিনকে ব্যাংকে জমা না করে পরবর্তী দিনে 11 তারিখে জমা করছে, তাই পরের ট্রানজ্যাকশনটা তোমাদের দেখা উচিত। সেই জন্য এটা ব্যাংক অ্যাকাউন্ট না করে আমরা কি করব?
ক্যাশ অ্যাকাউন্ট। কেন এমনটা হলো? কারণ ওইদিকে তোমার ওই প্রদীপের চেকটা তোমার ক্যাশের ড্রয়ারেই রাখা ছিল, পরবর্তী দিনে নিয়ে গিয়ে ব্যাংকে জমা করেছো। দুটো এন্ট্রি আমরা একসাথে শিখবো। এটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রদীপ, আর পরবর্তী দিনে তুমি চেকটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা করছো, অর্থাৎ মনে করো তুমি ক্যাশ নিয়ে গিয়ে ব্যাংকে জমা করছো, সেই ক্ষেত্রে হবে ব্যাংক অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট, ক্যাশ রিয়েল গোজ আউট ক্রেডিট। দুটো পরপর দেখো এখানে করে নিই। প্রথমে তুমি প্রদীপের থেকে চেক পেয়েছো, চেক পাওয়ার সত্ত্বেও তোমাকে এখানে কি করতে হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রদীপ অ্যাকাউন্ট। মনে রাখবে এটা। পরবর্তী দিনে তুমি যখন টাকাটা জমা করতে গেলে মনে করো ওটা ক্যাশ জমা করতে যাচ্ছ, কারণ ক্যাশের ড্রয়ার থেকে মাইনাস হবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এরপর দেখো 12 তারিখে কি দিয়েছে? 12 তারিখে দিয়েছে withdrew from bank for office use। এখানে এই অফিস ইউজ কথা মনে রাখবে, মানে অফিসের প্রয়োজনে তুমি ব্যাংক থেকে টাকা তুলেছো, তোমার কাছে অফিসের প্রয়োজনে ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। 12 তারিখে তাহলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে 13 তারিখে কি আছে দেখো? 13 তারিখে বলছে withdrew from bank for personal use। পার্সোনাল ইউজ মানে কি? ব্যক্তিগত প্রয়োজনে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলেছে। এই পার্সোনাল ইউজ কথাটা যখনই তোমরা দেখতে পাবে তখনই কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট চলে আসবে, আর সেই অ্যাকাউন্ট অলওয়েজ ডেবিট করবে, সেটা হচ্ছে ড্রয়িং অ্যাকাউন্ট। মানে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু কত টাকা তুলেছে? ব্যাংক অ্যাকাউন্ট থেকে, ড্রয়িং টু ব্যাংক অ্যাকাউন্ট। তোমরা যদি এটাকে ফর্মুলায় ফেলতে চাও, গোল্ডেন রুলে ফেলতে চাও, তাহলে তোমাদের কি হবে বলে দিচ্ছি। ড্রয়িং অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার, ডেবিট। ড্রয়িং কেন পার্সোনাল অ্যাকাউন্ট? কারণ ড্রয়িংটা করে মালিক, মালিকের নামের পরিবর্তে ড্রয়িং অ্যাকাউন্ট হবে। তোমাদের আমি কি বলেছি যে নামের পরিবর্তে যে অ্যাকাউন্ট চলে আসবে সেটাকেও পার্সোনাল অ্যাকাউন্ট বলা হবে। আর একটা হচ্ছে টু ব্যাংক অ্যাকাউন্ট। ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকটা কেন হলো? ব্যাংক রিয়েল, ওখান থেকে টাকা বেরিয়ে গেছে, গোজ আউট ক্রেডিট। এরপরে দেখো 14 তারিখে কি আছে দেখি। 14 তারিখে তোমার দেওয়া আছে withdrew cash from business for personal use। আবারও তোমার কিন্তু পার্সোনাল ইউজ আছে। পার্সোনাল ইউজ থাকলে তোমাদের আমি বলেছি সবসময় ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট করবে। কিন্তু এখানে কি তুলেছে? ব্যাংক না ক্যাশ? ক্যাশ তুলেছে, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এখানে তোমরা কি করবে? ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তারপরে 15 তারিখে কি আছে দেখো। 15 তারিখে রয়েছে স্যালারি পেড, স্যালারি টু এমপ্লয়ি। এমপ্লয়িকে তোমরা স্যালারি দিলে, একটা অ্যাকাউন্ট স্যালারি সেটা বোঝা যাচ্ছে, আর একটা অ্যাকাউন্ট কি হবে? পেডের জন্য ক্যাশ। তুমি কাউকে স্যালারি দিলে মানে তারা কি দিলে? ক্যাশ দিলে। স্যালারি, নমিনাল এক্সপেন্সেস, ডেবিট, ক্যাশ রিয়েল গোজ আউট ক্রেডিট। সেটা যখন এন্ট্রি হবে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো সেটাই করা আছে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। পরেরটা দেখো 16 তারিখে। 16 তারিখে কি আছে দেখো? পেড ইন্টারেস্ট অন লোন টু বিজয়। তাহলে তুমি বিজয়কে কি দিচ্ছ? ইন্টারেস্ট দিচ্ছ। তাহলে তুমি লিখতে পারো ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট পেড অ্যাকাউন্ট বা ইন্টারেস্ট অ্যাকাউন্ট। আর একটা টাকা তুমি কি দিচ্ছ হাতে? ইন্টারেস্ট অন লোন মানে ক্যাশ দিচ্ছ। এখানে বিজয়কে আর নেওয়া হবে না। কেন? আমি তোমাদের বলি যখন তিন রকম ক্যাটাগরির অ্যাকাউন্ট চলে আসছে পার্সোনাল অ্যাকাউন্টকে বাদ দিয়ে দেবে। এখানে বিজয়ের কোনো ফাংশনই নেই। বিজয়কে তুমি কি দিচ্ছ? ইন্টারেস্ট অন লোন, আর কি দিচ্ছ? টাকা দিচ্ছ। সেই জন্য ইন্টারেস্ট অন লোন এখানে একটা এক্সপেন্সেস ডেবিট, আর ক্যাশ দিচ্ছ, ক্যাশটা বেরিয়ে যাচ্ছে গোজ আউট ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু বা ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। পরবর্তী দেখো 17 তারিখে কি আছে দেখো। 17 তারিখে কি আছে দেখো, একটা পেড চেক ফর রেন্ট। তোমরা রেন্ট পেড করছো কি দিয়ে? চেক দিয়ে। রেন্ট, নমিনাল এক্সপেন্সেস, ডেবিট, চেক মানে ব্যাংক, রিয়েল গোজ আউট ক্রেডিট। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে লাস্ট 18 তারিখে যেটা আছে দেখো। 18 তারিখে তোমাদের 18টা জার্নাল আমি করে দিলাম। পেড চেক টু অশোক। কাকে দিচ্ছ? অশোককে। অশোক পার্সোনাল রিসিভার ডেবিট, চেকের জন্য ব্যাংক রিয়েল গোজ আউট ক্রেডিট। অশোক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। অশোক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট।
কমপ্লিট। দেখো তোমাদের আজকে আমি কিছু জার্নাল শিখিয়ে দিলাম, পরবর্তী ক্লাসে আরো তোমাদের জার্নাল আমি শেখাবো, তার জন্য তোমরা ওয়েট করো। এবং জার্নালের পরে আমরা লেজার টেজার সব শেখাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করবে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমরা এখন 11 এ পড়ো, 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়ো, 11 এর পরে তোমরা 12 এ উঠবে, 11 এ দুটো সেমিস্টার থাকছে, 12 এ দুটো সেমিস্টার থাকছে এবং পরবর্তীতে তোমরা যখন বিকম করবে সেক্ষেত্রেও কিন্তু এই চ্যানেল থেকে অনেক হেল্প পাবে। নট অনলি দিস চ্যানেল, এখানে তোমাদের বিভিন্ন রকম ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকছি, অ্যাপের মাধ্যমে হোক বা যেভাবে হোক। আমাদের অ্যাপে অলরেডি 400-500 স্টুডেন্ট পড়াশোনা করছে, কিন্তু বিভিন্ন রকম ফ্রি নোটস পেয়ে থাকছে তারা। সেই মতো শুধুমাত্র বিকম নয়, বিএ বিএসসি এর আমরা দিচ্ছি। হ্যাঁ, তোমরা 11 এ যারা পড়ো তোমরাও পাবে, 11 এর কমার্সটা পাবে আপাতত। কিছুদিন পরে 11 12 এর আর্টসের সেকশনটাও আমরা এনে দেব। সমস্ত কিছু সুযোগ সুবিধা তোমরা একটু পাবে। অবশ্যই করে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। গুড বাই।